আসসালামু আলাইকুম। বায়ান্ন ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আপডেটে স্বাগত। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর দেশটিকে ঘিরে নতুন এক খেলায় মেতে উঠেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল সপ্তাহে সিরীয় অংশের গোলান মালভূমির বাফার জোন দখল করে নেয় ইসরায়েল। এ নিয়ে নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন নেতানিয়াহু। এভাবে সুযোগের সদ্ব্যবহার করাই নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন আরব বিশ্বের নেতারা। গোলান মালভূমিতে ইসরায়েলি বসতি বাড়াতে ইসরায়েলি সরকার 40 মিলিয়ন ইসরায়েলি শেকেল অনুমোদন করেছে। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস। নিজেদের উত্তর সীমান্ত সুরক্ষিত রাখতে গোলান মালভূমিতে ইসরায়েলি জনসংখ্যা বাড়াতে চান নেতানিয়াহু। আগে থেকেই কৌশলগত গুরুত্বপূর্ণ গোলান মালভূমির উপর নজর ছিল ইসরায়েলের। 1967 সালে 6 দিনব্যাপী আরব ইসরায়েল যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির অধিকাংশই নিজের দখল করে নিয়েছিল তেল আবিব। পরবর্তীতে 1981 দখল করা ওই অংশ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হয়। এবার বাশার আল আসাদের পতনের পর আবারও সুযোগ বুঝে সীমানা বাড়িয়েছে ইসরায়েল। ইসরায়েলি সরকার বলছে গোলান মালভূমিকে শক্তিশালী করলে ইসরায়েলও শক্তিশালী হবে। ইসরায়েলের এমন পদক্ষেপে ক্ষুব্ধ সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক। এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে দেশগুলোর সরকার। সৌদি আরব বলছে সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টাকে নস্যাৎ করে দিচ্ছে ইসরায়েল। সিরিয়া থেকে ইসরায়েলের দখল করা গোলান মালভূমি নিয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে রিয়াদ। কাতারের সরকার বলছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে ইসরায়েল। সিরিয়ার সীমানায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আইনি ও নৈতিক দায়িত্ব রয়েছে বলেও জানিয়েছে দেশটি। দোহা ইসরায়েলের নতুন এই পরিকল্পনাকে ঝোপ বোঝে কোপ মারা বলেও বর্ণনা করেছে। ইসরায়েলি কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছে সংযুক্ত আরব আমিরাতও। তারা বলছে এতে করে এই অঞ্চলে আরও উত্তেজনা বাড়বে। প্রতিবেশী দেশের এমন দুর্দিনে এগিয়ে এসেছে ইরাকও। দেশটি ইসরায়েলের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছে। বাগদাদের ভাষায় গোলান মালভূমি সিরিয়ারই অংশ, এটা তারা জোরালোভাবে বিশ্বাস করে। তাই এই অঞ্চলের অবস্থা পরিবর্তনে যে কোনো চেষ্টা বাতিল হিসেবে গণ্য হবে। আরব দেশগুলোর এমন হুঙ্কারে আরেকটি আরব ইসরায়েল যুদ্ধের ঝনঝনানি শোনা যাচ্ছে। এবারে সিরিয়া প্রসঙ্গ। 8 ডিসেম্বর 2024 রাজধানী দামেস্ক দখলে নিতে শুরু করেছে বিদ্রোহী HTS অর্থাৎ হায়াত তাহরির আল শামসের সদস্যরা। এদিকে খবর এলো পালিয়ে গেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এত দ্রুত ঘটনাগুলো ঘটেছে যে সিরিয়াবাসী এবং গোটা বিশ্বকে ধাতস্থ হতে বেগ পেতে হয়েছে। বাশার আল আসাদের দীর্ঘদিনের শাসনামলে শেষ কয়েক ঘণ্টা কি ঘটেছিল বার্তা সংস্থা AFP-কে জানিয়েছেন আসাদ সরকারের উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা এবং ঘনিষ্ঠরা। তারা বলেন প্রেসিডেন্টের সপরিবারে দেশ ছাড়ার এই সিদ্ধান্ত খুব কম লোকই জানতেন। বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার আগের রাতে ঘনিষ্ঠ উপদেষ্টা বোসাইনা সাবানকে একটি ভাষণ প্রস্তুত করতে বলেছিলেন, কিন্তু তার প্রকাশ্যে আসেনি। দামেস্ক বিমানবন্দর থেকে রাশিয়ার হেমেমিম বিমান ঘাঁটিতে গিয়ে সেখান থেকে দেশ ছেড়ে চলে যান তিনি। আসাদের এক সাবেক সহকারী AFP-কে বলেন বাশার আল আসাদ তার ঘনিষ্ঠ সহযোগীদের আগে থেকে কিছু জানাননি। রাশিয়ার ঘাঁটি থেকে একটি বিমান তাকে মস্কোতে নিয়ে যায়। ওই সহকারী আরও বলেন সিরিয়ান সেনাবাহিনীর ভয়ঙ্কর 4th ব্রিগেডের নেতৃত্বে থাকা বাশারের ভাই মাহের দামেস্ক প্রতিরক্ষায় সৈন্যদের সঙ্গে ছিলেন। বাশারের চলে যাওয়ার খবর পেয়ে একটি হেলিকপ্টার নিয়ে বাগদাদে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। প্রাসাদের এক কর্মকর্তা বলেন শনিবার সকালে আসাদের একটি ভাষণ দেওয়ার কথা ছিল। আমরা যন্ত্রপাতি সাজানো শুরু করলাম, সবকিছু প্রস্তুত ছিল। পরে আমরা জানতে পারি ভাষণটি স্থগিত করা হয়েছে। তার মতে সিরীয় সেনাবাহিনী এর মধ্যে তাদের নথিপত্র পুড়িয়ে ধ্বংস করা শুরু করেছে। এটা জানতেন না শীর্ষ কর্মকর্তারা এবং উপদেষ্টারা। আসাদের ঘনিষ্ঠ এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন শনিবার রাত 9টার দিকে বোসাইনা সাবানকে প্রেসিডেন্ট ফোন করে একটি ভাষণ প্রস্তুত করতে বলেন এবং এটি রাজনৈতিক কমিটির সামনে উপস্থাপন করতে বলেন। রোববার সকালে বৈঠক করবেন বলেও জানান। রাত 10টায় তিনি প্রেসিডেন্টকে আবার ফোন করেন, কিন্তু প্রেসিডেন্ট আর ফোন ধরেননি। সে সন্ধ্যায় আসাদের মিডিয়া পরিচালক কামেল সাকর সাংবাদিকদের বলেছিলেন প্রেসিডেন্ট শিগগিরই একটি বিবৃতি দেবেন, কিন্তু এরপর সাকরও আর ফোন ধরেননি। স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল রাহমুনকেও ফোনে পাওয়া যাচ্ছিল না। প্রাসাদের এক কর্মকর্তা বলেন তিনি রোববার রাত 2:30 পর্যন্ত তার অফিসে ছিলেন। এই 4 ঘণ্টার মধ্যে বিদ্রোহীরা ঘোষণা করে যে আসাদ পালিয়ে গেছেন। সে সময়ে স্মৃতিচারণা করে তিনি বলেন আমরা যে কোনো মুহূর্তে আসাদের পক্ষ থেকে একটি বিবৃতি বা বার্তা পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম।
আমরা কখনোই এমন একটি পরিস্থিতি কল্পনা করতে পারিনি। আমরা এমনকি জানতাম না প্রেসিডেন্ট এখনও প্রাসাদে আছেন কিনা। তিনি আরও বলেন, শনিবার রাত প্রায় 12টার দিকে প্রাসাদের কর্মকর্তাদের বলা হয় প্রেসিডেন্টের সকালে একজন ক্যামেরাম্যান প্রয়োজন। পরে বুঝতে পারলাম এটি বলা হয়েছিল আমাদের আশ্বস্ত করার জন্য যে তিনি এখনও সেখানে আছেন। কিন্তু রাত 2টার কিছু আগে একজন গোয়েন্দা কর্মকর্তা ফোন করে জানান সব সরকারি কর্মকর্তা এবং বাহিনী তাদের অফিস ও অবস্থান ছেড়ে চলে গেছেন। প্রাসাদের ওই কর্মকর্তা বলেন, আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। অফিসে তখন শুধুই আমরা দুজন ছিলাম। প্রাসাদ প্রায় ফাঁকা ছিল। আমরা সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। তিনি বলেন, পরে ভোর 2:30টার দিকে আমিও প্রাসাদ ছেড়ে যাই। সেখানে শহরের কেন্দ্রস্থলে উমাইয়া স্কোয়ারে পৌঁছে আমি হাজার হাজার সৈন্যকে দেখতে পাই। অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, যানবাহন খুঁজছিল। তাদের কাছে জানলাম তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা পালানোর নির্দেশ দিয়েছেন। এটি একটি ভয়ঙ্কর দৃশ্য ছিল। গাড়িতে করে হেঁটে দামেস্ক ছাড়ছিল মানুষ। প্রাসাদের ওই কর্মকর্তা বলেন, সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম সবকিছু শেষ হয়ে গেছে, দামেস্কের পতন হয়েছে। এবারে ভারত বাংলাদেশ প্রসঙ্গ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য তথা 7 সিস্টার্স ঘিরে মেগা প্রজেক্ট নিয়েছে দেশটির সরকার। সেই প্রজেক্ট বাস্তবায়নে প্রয়োজন অবারিত ইন্টারনেট, অথচ এই রাজ্যগুলো ভারতের একেবারে শেষ প্রান্তে অবস্থিত। তাই অবারিত ইন্টারনেটের জন্য বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে নয়াদিল্লি। তবে সম্প্রতি 7 সিস্টার্সে ইন্টারনেট ট্রানজিট না দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি। 2021 সালে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে 7 সিস্টার্সে প্রথম ইন্টারনেট সংযোগ চালু হয়। পরিকল্পনা ছিল সমুদ্রে তলদেশ দিয়ে আসা কেবল বাংলাদেশের ভূপৃষ্ঠের ল্যান্ডিং স্টেশনে আসবে। সেখান থেকে ত্রিপুরা হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দ্বিতীয় আরেকটি সংযোগ দেওয়া হবে। তবে বিটিআরসি সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসায় ভারতের তথ্য প্রযুক্তি মহলে ব্যাপক আলোচনার জন্ম হয়। গেল কয়েক বছরে 7 সিস্টার্সে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে তোলার জন্য ভারত সরকার নানা প্রকল্প নিয়েছে। প্রতিটি রাজ্যে গড়ে তোলা হয়েছে সফটওয়্যার পার্ক। এছাড়া ড্রোন তৈরি শিল্প, সফটওয়্যার নির্মাণের মতো নতুন শিল্প কেন্দ্রও গড়ে উঠছে। বাংলাদেশের উপর দিয়ে ইন্টারনেট নেওয়া গেলে ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয় ও নাগাল্যান্ডে দ্রুতগতির ইন্টারনেট আরও ছড়িয়ে দেওয়া সম্ভব হতো। তবে ভারতীয় বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ যদি সত্যি বাড়তি ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রস্তাবিত সংযোগটি না দেয়, তাহলেও উত্তর পূর্ব ভারতে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষ প্রভাব পড়বে না। ব্যান্ডউইথের চাহিদা বাড়লে তা সামাল দেওয়ার জন্য নিজস্ব পরিকল্পনা অনেক বছর আগে থেকেই করা আছে। তাদের ভাষায় বাংলাদেশের সঙ্গে প্রস্তাবিত ব্রডব্যান্ড সংযোগটি ছিল একটি বিকল্প মাত্র। তথ্য প্রযুক্তি খাতের স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, গেল 1 দশকে রাস্তাঘাট সহ নানা পরিকাঠামোর যথেষ্ট উন্নতি হয়েছে। টাটা গোষ্ঠীর বিনিয়োগ এবং অন্যান্য তথ্য প্রযুক্তি প্রকল্পগুলো সেখানে বড়সড় বিনিয়োগ করছে। এখন সেখানে ব্যান্ডউইথের সমস্যাও নেই। তবে অদূর ভবিষ্যতের কথা ভেবেই সাবমেরিন কেবলের মাধ্যমে বাংলাদেশের উপর দিয়ে এই ইন্টারনেট আনা হচ্ছিল বলে জানান তারা। বিবিসি বাংলাকে বিশ্লেষক প্রতিম রঞ্জন বসু জানান, ইতোমধ্যে চালু সংযোগগুলো তো আছেই, এর সঙ্গে পশ্চিমবঙ্গের দীঘাতে যে কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হচ্ছে সেখান থেকেও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। আর পশ্চিমবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারত তো একেবারেই কাছে। তাই কোনো কারণে বাংলাদেশ থেকে সংযোগ না পাওয়া গেলেও উত্তর পূর্ব ভারত কোনো সমস্যায় পড়বে না।